ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ একদম নতুন মাইক টাইক পরে চলে এসেছি তোমাদের সামনে। কেন বলো তো? কারণ হাতে তো বেশি সময় নেই। 1 তারিখ থেকেই লাইভ ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তাই আমাকে প্র্যাকটিসও করতে হচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো বা জেনে গেছো ইতিমধ্যেই হয়তো যে 1লা মার্চ থেকে, একদম ডেটটা লিখে রাখো কোথাও, যে 1লা মার্চ থেকে শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে ইয়োর স্টাডিতে শুরু হচ্ছে লাইভ ক্লাস ইউটিউবে এবং কোর্সে। এবার তোমরা যারা এখনো ইয়োর স্টাডি অ্যাপটা ডাউনলোড করোনি তাদেরকে আমি বলবো যে খুব শিগগিরই কিন্তু ডাউনলোড করে নাও। যারা ধরো একটু বুদ্ধি করে একটু কষ্ট করে এক্ষুনি ভিডিওটা পজ করে ইয়োর স্টাডি অ্যাপটা ডাউনলোড করবে না, তাদের জন্য রয়েছে কিন্তু আকর্ষণীয় ছাড়। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, তাদের জন্য একদম সুপার সেল কিন্তু থাকছে আমাদের তরফ থেকে। এটা বলতে পারো ইয়োর স্টাডির তরফ থেকে যারা যারা 1লা মার্চের আগে মানে ব্যাচ নেবে, কোর্স নেবে, কোর্স পারচেস করবে, তাদের জন্য উপহার বলতে পারো। তাহলে যারা বুদ্ধিমান তারা কিন্তু এখনই ভিডিওটা পজ করে চলে যাবে ইয়োর স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে। ইয়োর স্টাডি অ্যাপটা ডাউনলোড করে সেখানে তোমরা কি দেখতে পারবে? সেখানে তোমরা এই সমস্ত কোর্স দেখতে পাবে। এই যে রিজনিংয়ের কোর্স রয়েছে আমাদের, 0 to 4 ম্যাথের কোর্স রয়েছে, ইংলিশের কোর্স রয়েছে আমার, এছাড়াও জিকে, জিএস, জিএ কম্বো স্পেশাল রয়েছে আমাদের, সমস্ত সাবজেক্ট একসঙ্গে। পিএসসির জন্য আলাদা স্পেশাল কোর্স রয়েছে, জিডির জন্য কোর্স রয়েছে, রেলের জন্য আলাদা কোর্স রয়েছে, পুলিশের জন্য আলাদা কোর্স রয়েছে। এবং একটা জিনিস কিন্তু প্রতিটা কোর্সের ক্ষেত্রেই কমন, সেটা কি? সুপার সেল। প্রতিটা কোর্সের ক্ষেত্রে কিন্তু আকর্ষণীয় অফার চলছে, তোমরা আকর্ষণীয় ছাড় পেয়ে যাবে যদি তোমরা বুদ্ধি করে ভিডিওটা একটু পজ করে তোমরা দেখে নিলে যে তোমাদের কোন কোর্সটা প্রয়োজন। ঠিক আছে, তারপরে তোমরা ইয়োর স্টাডি অ্যাপটা ডাউনলোড করলে সেখানে গিয়ে তোমাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী কোর্স পারচেস করলে। আশা করি পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি এবং এটা বোঝাতে পেরেছি তোমাদের যে যত তাড়াতাড়ি কোর্স পারচেস তোমরা করবে তত ভালো ছাড়, তত বেশি ছাড় কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে টাইম ইজ মানি, তাহলে সময় বাঁচিয়ে কিন্তু এক্ষুনি কোর্স পারচেস করে ফেলো। এবার আমরা চলে আসছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ভিডিওর টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই টপিক হচ্ছে ন্যারেশন। তোমরা ইতিমধ্যেই দেখতে পেরে গেছো থাম্বনেল থেকে। আর আজকের ক্লাসটা তোমার কিন্তু ছোটবেলার ন্যারেশনে যত ঘাটতি আছে সমস্ত পূরণ করে দেবে, এইটুকু আমি ক্লাসের শুরুতেই গ্যারেন্টি দিয়ে বলছি তোমাকে। কিন্তু তার জন্য তোমাকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে হবে, কারণ ক্লাসে মজা আছে। আজকে আমরা একটু মজার ছলে ন্যারেশনটা শিখে নেব। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডিতে। ন্যারেশন চেঞ্জ ভালো করে শিখতে হলে ন্যারেশনটা কি খায় না মাথায় দেয় সেটা তো আগে ভালো করে শিখতে হবে আমাদের। তা সেটাই কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখি না বলে আমাদের কিন্তু এখনও ঘাটতি রয়ে গেছে। আমি কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের এখনও দেখতে পাই, স্যার ন্যারেশন চেঞ্জের ভিডিও করান, ন্যারেশনটা একটু শিখিয়ে দিন। কেন বলো তো? কারণ ন্যারেশনটা কি সেটাই আমরা কিন্তু জানি না, সেটাই কিন্তু আমরা এখন শিখতে চলেছি। আর ন্যারেশনটা ভালো করে বুঝতে হলে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি তোমাদেরকে খুব ভালো করে মন দিয়ে শোনো। ধরো আমরা যখন ব্যাচে পড়তে গেছি, ব্যাচে কিন্তু এরকম মানে স্বাভাবিকভাবেই হয়েছে। ধরো ছেলে আর মেয়ে একসঙ্গে পড়ছে, কোনো ছেলের কোনো মেয়েকে দেখে ভালো লেগে গেল। এবার ধরো তোমার বন্ধুর কোনো একটা মেয়েকে দেখে ভালো লাগলো, সেই বন্ধুটা তোমাকে বললো যে আমি বলতে পারছি না, তুই গিয়ে বলে দে। কি বলবে? ওই বন্ধুটা বললো যে তুই ওকে গিয়ে বল যে আমি ওকে আই লাভ ইউ বলেছি। খুব ভালো কথা। এবার তুমি ওই মেয়েটার সামনে গেলে, ওই মেয়েটাকে বললে যে আমার ওই বন্ধুটা না বলেছে আই লাভ ইউ, আমার এই বন্ধুটা বলেছে আই লাভ ইউ। এবার ওই মেয়েটা কি ভাববে? যে হয়তো তুমি মেয়েটাকে ভালোবাসো। এবার এখানে দুটো সমস্যা হতে পারে, হয় যদি অ্যাকসেপ্ট করে না তাহলে খুবই ভালো, না হলে মারটার খেতে পারো, যাই হোক। তা ব্যাপারটা কি, তুমি যদি ন্যারেশন চেঞ্জটা ভালো করে জানতে তাহলে তো তুমি বলতে পারতে, ওই স্পিচটা তো চেঞ্জ করতে পারতে যে সে তোমাকে ভালোবাসে। ওখানে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ না বলে তুমি ওখানে বলতে যে হি লাভস ইউ। এটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ, এটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তোমার বন্ধু তোমাকে ডিরেক্ট যে স্পিচটা দিল, ডিরেক্ট যে কথাটা বলল, সেটা তুমি ইনডাইরেক্টলি মেয়েটাকে বলছো, তখন যে পরিবর্তনটা করছো তুমি, সেটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ, আর কিচ্ছু না। তাহলে ন্যারেশনটা কি আমরা শিখলাম। এইবার ন্যারেশন চেঞ্জ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটো জিনিস। কি কি? এই যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, এই দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমাদের এখনই শিখে নিতে হবে।
ঠিক আছে, তাহলে চলো আমরা একটু শিখে নিই। কিরকম ভাবে শিখবো, একটা উদাহরণের সাহায্যে শিখবো। দেখো এখানে লেখা রয়েছে কি, রাম সেজ আই লাভ বিরিয়ানি। এবার তোমাকে যদি আমি প্রশ্ন করি, এই যে বাক্যটা রয়েছে এর মধ্যে স্পিচ কোনটা রয়েছে, এর মধ্যে স্পিচ কোনটা রয়েছে, তোমরা বলবে স্যার আমরা ছোটবেলা থেকেই জানি যে ইনভার্টেড কমার মধ্যে যে জিনিসটা থাকে, যে বক্তব্যটা থাকে, সেটাই হচ্ছে আমাদের স্পিচ। তাহলে এইখানে এই যে আই লাভ বিরিয়ানি যেটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, সেটাই হচ্ছে কিন্তু রিপোর্টেড স্পিচ আমাদের, সেটাই হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। এবার রিপোর্টেড স্পিচ আমরা জেনে নিলাম, আরেকটা আমাদের কি জানতে হবে, রিপোর্টিং ভার্ব। তাহলে কি আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্ব বা ক্রিয়াপদটা রয়েছে সেটাকে কি আমরা রিপোর্টিং ভার্ব বলবো? উত্তর হচ্ছে না, সেটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলবো না, সেটাকে রিপোর্টিং ভার্ব বলবো না। কোনটাকে বলবো? রিপোর্টেড স্পিচের বাইরে যে ভার্বটা রয়েছে, অর্থাৎ যে ভার্বটা, বা ক্রিয়াপদটা ওই বক্তব্যটাকে বলছে, সেটাই হচ্ছে কিন্তু রিপোর্টিং ভার্ব। অর্থাৎ এই ইনভার্টেড কমার বাইরে যে ভার্ব বা ক্রিয়াপদটা দেখবে, সেটাই কিন্তু হয়ে যাবে রিপোর্টিং ভার্ব, আমাদের রিপোর্টিং ভার্ব। তাহলে এবার কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জের দিকে এগোতে পারি, শিখতে পারি, রুলসগুলো নিয়মগুলো শিখতে পারি। কারণ খুবই গুরুত্বপূর্ণ দুটো জিনিস, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আমরা শিখেছি। রিপোর্টিং ভার্বের উপর নির্ভর করে কিন্তু যে রিপোর্টেড স্পিচে কি কি পরিবর্তন হবে, আর রিপোর্টেড স্পিচের পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জটা করে থাকি। অর্থাৎ তোমরা সবাই জানো যে এইটুকুনি জায়গার পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জটা করে থাকি। তাহলে এবার চলো শিখে নিই যে ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের কোন কোন নিয়মগুলো প্রথমেই একটু মাথায় ঢুকিয়ে নিতে হবে। দেখো প্রথম নিয়ম তো তোমরা সবাই জানো, একদম বাংলায় আমরা শিখছি। দেখো এইখানে বলা রয়েছে রাম বলল আমি বিরিয়ানি ভালোবাসি। রাম বলল আমি বিরিয়ানি ভালোবাসি, এইখানে বক্তব্যটা কার? রাম, কারণ রাম নিজের মুখে এই কথাটা বলেছে। তার মানে এইখানে আমি মানে বোঝাচ্ছে কাকে? রামকে। আমি মানে বোঝাচ্ছে কাকে? রামকে, মানে রাম বিরিয়ানি ভালোবাসে আর কি, সেটাই এখানে বলা রয়েছে। এইবার এটাকে যখন আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব, প্রথমেই যে পরিবর্তনটা হবে সেটা কি আমরা সবাই জানি, এই যে ইনভার্টেড কমাটা কিন্তু প্রথমেই উঠে যাবে। ইনভার্টেড কমাটা দেখো কিন্তু উঠে গেছে, এই যে ইনভার্টেড কমা কিন্তু নেই ইনডিরেক্ট স্পিচটা, এই যে তলায় যে বাক্যটা রয়েছে একদম শেষে, এখানে কিন্তু ইনভার্টেড কমাটা নেই। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম, ইনভার্টেড কমাটা উঠে যাবে। দ্বিতীয়ত দেখো এইখানে বাক্যটা রয়েছে রাম বলল, তারপরেই বক্তব্যটা রয়েছে। এইখানে দেখো বলা রয়েছে যে রাম বলল যে, রাম বলল যে, এখানে কিন্তু একটা যে কথাটা যুক্ত রয়েছে। কি কথাটা যুক্ত রয়েছে? যে, দ্যাট। ঠিক আছে, তার মানে যখন আমরা ইংরেজির ক্ষেত্রে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জটা করব, সেখানে কিন্তু এই দ্যাট কথাটা যুক্ত হবে, সেখানে কিন্তু এই দ্যাট কথাটা যুক্ত হবে। তাহলে চলো এবার আমরা শিখে নিই, বা আমরা একটু দেখে নিই প্র্যাকটিক্যালি যে কিরকম ভাবে ন্যারেশন চেঞ্জটা হচ্ছে এই বাক্যটার মাধ্যমে। তাহলে আমি কি লিখছি? যেরকম আছে ঠিক সেরকমই লিখছি, রাম সেজ, রাম সেজ, তারপরে কি যুক্ত হবে বললাম? এই যে কথাটা। ইংলিশের ক্ষেত্রে কি যুক্ত হবে? দ্যাট। রাম সেজ দ্যাট। এখানে যদি আমি আই বসাই তাহলে কি বাক্যটা ঠিকঠাক হবে? আই লাভ বিরিয়ানি যদি বলি তাহলে কি বাক্যটা ঠিকঠাক হবে? উত্তর হচ্ছে না, কারণ এখানে আই কে, আই কাকে বোঝাচ্ছে? যে কথাটা বলছে, বক্তা যে। তার মানে এখানে রাম সেজ দ্যাট হি, হি কেন বসালাম? কারণ রাম সিঙ্গুলার মানে এক বচন, এবং থার্ড পার্সন, এবং একজন পুরুষ, সেই জন্য আমরা হি বসালাম। তাহলে হি লাভস বিরিয়ানি, হি লাভস বিরিয়ানি। তার মানে কি দাঁড়ালো? রাম সেজ আই লাভ বিরিয়ানি থেকে চেঞ্জ হয়ে কি দাঁড়ালো? রাম সেজ দ্যাট হি লাভস বিরিয়ানি। এবার তোমাদের সবার মনে একটা প্রশ্ন আসবে যে স্যার আমরা তো শিখেছিলাম ন্যারেশন চেঞ্জ করতে গেলে নাকি আমাদের প্রচুর পরিমাণে টেন্সের নিয়ম জানতে হয়, টেন্সের পরিবর্তন করতে হয়। তাহলে এখানে তো সেরকম কোনো পরিবর্তন হলো না, তাহলে কোথায় সেই ধরনের পরিবর্তন হয়? এবার আমরা কিন্তু সেই ধরনের কিছু উদাহরণ দেখে নিই। চলো দেখো, এই যে প্রথম দুটো সেন্টেন্স বা বাক্য খেয়াল করো ভালো করে, লেখা রয়েছে হি সেজ আই কাম হেয়ার, হি সেজ আই কাম হেয়ার। আর দ্বিতীয় বাক্যটায় লেখা রয়েছে টিচার সেড আই টিচ ম্যাথমেটিক্স। দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি? দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি? দুটো জিনিসের মধ্যে পার্থক্য খুব ভালো করে যদি খেয়াল করো তাহলে কিন্তু আমাদের এই রিপোর্টিং ভার্বের, দেখো এইটা প্রেজেন্টে রয়েছে, প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে, সেইজ। কিন্তু যখন আমি সে থেকে সেইড করে দিলাম, এটা কিসে হয়ে গেল? পাস্টে হয়ে গেল। এটা কিসে হয়ে গেল? পাস্টে হয়ে গেল। তার মানে যখন আমাদের রিপোর্টিং ভার্বটা
প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকবে তখন আমরা কিন্তু এই যে স্পিচটা বক্তব্যটার এর টেন্সের কোনো রকম পরিবর্তন করব না, শুধু সর্বনাম প্রোনাউনের পরিবর্তন করব। কিন্তু যদি আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তখন তো আমাদের পরিবর্তন করতেই হবে। তখন আমাদের এই যে যে কথাটা, যে বক্তব্যটা, যে রিপোর্টেড স্পিচটা রয়েছে সেই রিপোর্টেড স্পিচটাকেও চেঞ্জ করে আমাদের কিন্তু পাস্ট টেন্সে করতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা একই রুল অ্যাপ্লাই করব, একই রুল অ্যাপ্লাই করব। দেখো, টিচার সেড দ্যাট, এবার এখানে আই কাকে বোঝাচ্ছে? আই কি আমাকে বোঝাচ্ছে? আমি কি এখানে আইটাকে আই রাখবো? না, উত্তর হচ্ছে রাখবো না, কারণ এখানে টিচার আই বলতে নিজেকে বুঝিয়েছেন। তাহলে এখানে টিচার হিও হতে পারেন, শিও হতে পারেন, পুরুষ মহিলা দুজনেই হতে পারেন, অর্থাৎ হি অথবা শি আমরা কিন্তু দুটোই করতে পারি। এইবার এইখানে আমাদের টেন্সটাকে আমরা পাস্টে কিভাবে পরিবর্তন করব? আমাদের যে ক্রিয়াপদটা রয়েছে সেই ক্রিয়াপদটাকে আমরা পাস্টে নিয়ে যাব। ক্রিয়াপদটা কি? আমাদের রিপোর্টেড স্পিচের মধ্যে ক্রিয়াপদটা কি রয়েছে? টিচ। টিচের পাস্ট টেন্স হচ্ছে টট, তারপরে যেরকম আছে বসে যাবে ম্যাথমেটিক্স। ঠিক আছে, ম্যাথমেটিক্স। তাহলে আমাদের এখানে বোঝা গেল বা আমরা এখানে শিখলাম, যদি আমাদের রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তখন কিন্তু এই স্পিচটা, রিপোর্টেড স্পিচটার টেন্সের কোনো রকম পরিবর্তন হবে না, শুধু সর্বনাম পদের আমরা পরিবর্তন ঘটাবো। আর যদি রিপোর্টেড স্পিচটা রিপোর্টিং ভার্বটা আমাদের পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদের রিপোর্টেড স্পিচটাও কিন্তু পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে আমাদের রিপোর্টেড স্পিচটাও কিন্তু পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। টেন্স কিভাবে পরিবর্তন করব আমরা? টেন্স আমরা ভার্বটাকে চেঞ্জ করে দেবো, ভার্বটা যেটা রয়েছে সেটার আমরা পাস্ট টেন্স বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা শিখে নিলাম যে কোন জায়গাগুলো টেন্সের পরিবর্তন হচ্ছে, কোন জায়গাগুলো টেন্সের পরিবর্তন হচ্ছে না। এই ধরনের বাক্য কিন্তু প্রিভিয়াস ইয়ারে বহুবার দিয়েছে, আমরা করে দেখব সেই ধরনের বাক্যগুলো। কিন্তু তার আগে আমরা আরও কিছু নিয়ম প্র্যাকটিস করে নেব। যেমন এইখানে রয়েছে আই সেইড টু মাই মাদার, তাহলে এইখানে আমি এটা ন্যারেশন চেঞ্জ করছি, আই সেইড টু মাই মাদার দ্যাট রতন ইজ ছিল, ওয়াজ হয়ে গেল, ওয়াজ ইল। এখানে রতনের পরিবর্তন হলো না কেন? কারণ স্পিচের মধ্যে তো এমনি বলা রয়েছে যে কে অসুস্থ রয়েছে, তার নাম মেনশন করেই দেওয়া রয়েছে, কোনো সর্বনাম পদ নেই, এখানে বিশেষ্য পদ রয়েছে, একদম নাম মেনশন করে বলা রয়েছে যে রতন অসুস্থ ছিল। তাই সেই জন্য কিন্তু আমরা এটাকে আর পরিবর্তন করলাম না। তাহলে কি দাঁড়ালো? আই সেড টু মাই মাদার দ্যাট রতন ওয়াজ ইল। এটা কি পুরোপুরি ঠিক? উত্তর হচ্ছে না, পুরোপুরি ঠিক নয়, এর মধ্যেও ভুল রয়েছে। এখানে আরেকটা নিয়ম শিখে নাও, যে যখন এই সেইডের পরে টু কথাটা যুক্ত থাকবে, সেই টু থাকবে, সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে টোল্ড। যখন টু কথাটা যুক্ত থাকবে তখন সেই টু চেঞ্জ হয়ে যাবে টোল্ড। কি চেঞ্জ হয়ে যাবে? টোল্ড। সেই টু থেকে টোল্ডে চেঞ্জ হয়ে যাবে। এইবার আরেকটা কথা, যদি সেই টু জায়গায় সেস টু থাকে তাহলে এই সেস টু চেঞ্জ হয়ে যাবে টেলসে, অথবা সে টু যদি থাকে, সে টু এটা পরিবর্তিত হয়ে যাবে টেল। ঠিক আছে, তার মানে এখান থেকে আরেকটা নতুন নিয়ম কি শিখলাম, যে যখন সে, সেইজ অথবা সেডের পরে টু যুক্ত হয়ে যাবে তখন কিন্তু ইনডিরেক্ট স্পিচে সেই শব্দটা পরিবর্তিত হয়ে টেল, টেলস অথবা টোল্ড হয়ে যাবে। কি হয়ে যাবে? টেল, টেলস অথবা টোল্ড। বোঝা গেছে? তাহলে এই হলো আমাদের আরেকটা নিয়ম। তাহলে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে চলে যাব, কিন্তু এখানে আরেকটা ব্যতিক্রমী রুল রয়েছে। কি ব্যতিক্রমী রুল? ধরো এইখানে প্রথমে তো আমি লিখে নিলাম যে ই সেইড দ্যাট হি, তাহলে এখানে প্লে থেকে কিসে চেঞ্জ করব? এটা কি প্লেই থাকবে, না প্লেজ হবে, না প্লেড হবে? এখানে আমি দেখলাম যে আমাদের রিপোর্টিং ভার্বটা রয়েছে পাস্ট টেন্সে, তাহলে এখানে আমি করে দিলাম হি প্লেড ফুটবল। খুব ভালো কথা। এই ধরনের পরীক্ষায় বাক্য দিলে আমরা কিরকম ভাবে চেঞ্জ করতে হবে আমরা কিন্তু শিখে নিয়েছি, আমরা চেঞ্জ করতে পারবো। নেক্সট বাক্যটা দেখো কি বলেছে, দ্য গার্ল সেড দ্য সান ইজ এ স্টার। এবার এইটাকে আমরা ন্যারেশন চেঞ্জ করব, এটাকে আমরা ন্যারেশন চেঞ্জ করব। দ্য গার্ল সেড দ্যাট দ্য সান,
তার মানে নিয়ম কি শিখেছি, এইখানে যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্টে রয়েছে, আমাদের এই যে ভার্বটা রয়েছে রিপোর্টেড স্পিচের মধ্যে এটাকে পাস্ট করতে হবে। তাহলে আমি এখানে লিখে দিলাম সান ওয়াজ এ স্টার, কিন্তু যখনই এটা লিখলাম না তখনই কিন্তু ভুল হয়ে গেল, আমার কিন্তু এটা ঠিক হলো না। কেন ঠিক হলো না বলো তো? কারণ কোনো চিরন্তন সত্য, দ্য সান ইজ এ স্টার, সূর্য একটি নক্ষত্র, এটা তো চিরন্তন সত্য, এটা তো চিরন্তন সত্য। এবার চিরন্তন সত্য কিন্তু কখনো এরকম টেন্স আমরা পরিবর্তন করতে পারবো না, ভালো করে খেয়াল রাখো, এটা কিন্তু একটা ব্যতিক্রমী রুল। যদি রিপোর্টেড স্পিচের মধ্যে এমন কোনো জিনিস থাকে যেমন সূর্য একটি নক্ষত্র, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, ইত্যাদি ইত্যাদি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা কখনো টেন্স পরিবর্তন করতে পারবো না। ভার্ব, রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট টেন্সে থাকলেও তার টেন্স আমরা পরিবর্তন করব না, এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এটা কিন্তু একটা ব্যতিক্রমী রুল। আর এই যে ধরো প্রথম থেকে আমরা একরকম রুল শিখে আসলাম, এইখানে রুলটা চেঞ্জ হয়ে গেল, ব্যতিক্রমী রুল। এই যে একদম গোড়া থেকে যে শেখার ব্যাপারটা, অর্থাৎ একদম জিরো থেকে যে শেখার ব্যাপারটা, সেটা কিন্তু একমাত্র আমাদের কোর্স যে বিভিন্ন রয়েছে সেই কোর্সেই কিন্তু সম্ভব। আমি ইংলিশের ক্ষেত্রে বলতে পারি তোমাদের 1 মার্চ থেকে যে কোর্সটা শুরু হতে চলেছে সেটা কিন্তু একদম তোমার ভিত শক্ত করে দেবে ইংলিশে, এটুকু আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কিন্তু আমি যেরকম এফোর্ট দেব ঠিক একই রকম এফোর্ট কিন্তু তোমাকেও দিতে হবে। আমি যেরকমভাবে খাটনি করে পড়াবো বা ধরো তোমার জন্য যে কন্টেন্ট তৈরি করে রাখবো বা যেরকমভাবে বোঝানোর জন্য যে এফোর্ট দেবো, বোঝার জন্য কিন্তু তোমাকে অবশ্যই এফোর্টটা দিতে হবে। অর্থাৎ দুদিক থেকে এফোর্ট না দিলে কিন্তু তুমি চাকরিটা পাবে না, পাচ্ছ না। তাহলে এটুকু তোমাকে বলতে পারি যে যদি তুমি ফাউন্ডেশন কোর্সে, যেটা আমাদের শুরু হতে চলেছে, বা বিভিন্ন যে কোর্স রয়েছে যেখানে আমাদের বিভিন্ন সাবজেক্ট পড়ানো হচ্ছে, সেই কোর্সে যদি তোমরা জয়েন করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা চাকরির যে পরীক্ষা সেখানে কিন্তু ইউর স্টাডি তোমাদেরকে হাত ধরে চাকরির পরীক্ষার মানে চাকরিটা পাওয়ার দোরগোড়ায় একদম পৌঁছে দেবে, এটুকু তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাহলে চলো আবার আমাদের ক্লাসে ফিরে যাই। তোমরা দেখতে পারলে যে আমরা ন্যারেশনের একদম বেসিক নিয়ম এবং ব্যতিক্রমী রুলটাও কিন্তু শিখে গেলাম। মাই ফাদার সেইড অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, তার মানে এইখানে আমার বাবা বলেছিলেন বা বাবা বলতেন মাই ফাদার সেইড দ্যাট, এখানে আমি কি করব, অনেস্টি, তাহলে কি আমি ওয়াশ করে দেবো? আমি কি ওয়াশ করে দেবো? উত্তর হচ্ছে না, কারণ এটা তো একটা প্রবাদ বাক্য, এটারও কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না, এটারও কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয় না। সততাই নীতি, সততাই হচ্ছে মূল নীতি, এটা কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন আমরা করব না। তাহলে আমরা কি শিখলাম? এক হচ্ছে যেগুলো ইউনিভার্সাল ট্রুথ আমরা বলি চিরন্তন সত্য, সেগুলোর ক্ষেত্রে আমরা পরিবর্তন করব না। আর 2 নম্বর হচ্ছে যেখানে দেখব মানে প্রবাদ বাক্য কোনো রয়েছে, প্রবাদ বাক্যে তো কোনো রকম কোনো পরিবর্তন আমরা করতে পারি না, তাই ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন করব না। তাহলে চলো এবার আমরা দেখে নিই যে প্রিভিয়াস ইয়ারে আমাদের কি ধরনের প্রশ্ন এসছে। He said I can play the guitar pretty well, মানে আমি গিটার খুব ভালো বাজাতে পারি। তো এইখানে আমি দেখলাম প্রথমে সেইড রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, বাক্যের কোন জিনিসটা দেখো পাস্ট টেন্সে আমাকে পরিবর্তন করতে হবে। তা পাস্ট টেন্সে দেখো কোনটা আমাকে পরিবর্তন করবে, যে প্লে তো রয়েছে, তা কিন্তু দেখো প্লে কোনোটা কিন্তু পাস্ট টেন্সে পরিবর্তন নেই, ঠিক আছে, সবই প্রেজেন্টে রয়েছে। তাহলে কোনটার পরিবর্তন হবে? প্লের আগে যে একে হেল্প করছে যে ভার্বটা, যে ক্যান প্লে মানে পারা, এই কথাটা কিন্তু পাস্ট টেন্স হবে। এবার ক্যানের পাস্ট টেন্সটা কি? ক্যানের পাস্ট টেন্স হচ্ছে আমাদের কুড, ঠিক আছে, ক্যানের পাস্ট টেন্স হচ্ছে আমাদের কুড। তাহলে কোনটা কারেক্ট অপশন হবে? অপশন সি, সি সি said that she could play the guitar pretty well, ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে গেল আমাদের কিন্তু কারেক্ট অপশন। সি said that she could play the guitar pretty well, অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। তার মানে দেখলাম যে যে নিয়মটা আমরা শিখলাম সেটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। এইবার ধরো এইখানে তোমাদেরকে মানে কি বলবো একটু কষ্টে ফেলার জন্য এইখানে আমাদের যে রিপোর্টেড স্পিচটা রয়েছে সেটাই কিন্তু একদম পাস্টে দিয়ে দিল, পাস্ট টেন্সে। কিভাবে বুঝলাম পাস্ট টেন্সে রয়েছে, ইডি যুক্ত রয়েছে ভার্বের সঙ্গে, তাহলে তখন আমরা কি যুক্ত করব, তখন আমরা কিরকম ভাবে এই জিনিসটা করব? তা প্রথমত বলে রাখি যে এখানে যেহেতু সেইড টু তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যে সেইড টু থাকলে কিসে পরিবর্তিত হবে, টোল্ড।
ঠিক আছে, সেড টু থাকলে কিসে পরিবর্তিত হবে, টোল্ড। তাহলে প্রতিটা ক্ষেত্রে দেখো এখানে টোল্ড রয়েছে, এখানে টোল্ড, এখানে টোল্ড, এইখানে টোল্ড, এইখানে টোল্ড। তাহলে কোনটা এখানে আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে? যদি দেখো, যদি রিপোর্টেড স্পিচটার যে টেন্সটা সেটাই যদি পাস্টে রয়েছে দেখো, তাহলে তার আগে একটা হ্যাড যুক্ত করতে হবে, তাহলে একটা হ্যাড যুক্ত করতে হবে। তা হ্যাড কিন্তু একমাত্র দেখো অপশন ওয়ানেই রয়েছে, তাহলে অপশন এটা বা অপশন ওয়ান হয়ে যাবে কারেক্ট অপশন। মাদার টোল্ড হার দ্যাট শি হ্যাড এক্সপেক্টেড। ঠিক আছে, শি হ্যাড, শিটা কেন হলো? কারণ মাদার এখানে বক্তব্যে আই কাকে বলেছেন, নিজেকে বলেছেন, আর মাদার থার্ড পার্সন এবং তিনি মহিলা, সেই জন্য এখানে শি হলো। তারপরে একটা হ্যাড যুক্ত হলো, হ্যাড এক্সপেক্টেড এ বেটার রেজাল্ট ফ্রম হার, হ্যাড এক্সপেক্টেড এ বেটার রেজাল্ট ফ্রম হার। কারণ এইখানে আমরা হ্যাড কেন বসালাম? কারণ হ্যাডটা তখনই বসে যখন অতীতে কোনো ঘটনা সম্পূর্ণ হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, তা সেই জন্য এটা যেহেতু রিপোর্টেড স্পিচটাই আমাদের অতীতে রয়েছে, তার মানে যখন আমরা সেটাকে ইনডাইরেক্টলি বলছি অলরেডি কাজটা হয়ে গেছে, সেই জন্য আমরা হ্যাড বসাচ্ছি। নেক্সট দেখো কি লেখা রয়েছে, দ্য টিচার সেইড ম্যান ইজ মর্টাল, দ্য টিচার সেইড ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, এই কথাটা হচ্ছে মানুষ মরণশীল। ঠিক আছে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশন হবে? এখানে আমরা কিরকম ভাবে পরিবর্তন করবো, এটার কি পরিবর্তন হবে কি নাকি আদৌ হবে না, হলে কি কি হবে সেটা কিন্তু তোমাদের থাকলো HW। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে কোনটা কারেক্ট অপশন হবে, এই চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট অপশন হবে। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে জানাতে ভুলো না যে এই নতুন সেট আপে একদম এই ধরা চুড়ে পড়ে একদম নতুন মাইকে কিরকম লাগছে আমাকে। ঠিক আছে, মানুষটা পুরনো কিন্তু একদম সেট আপটা নতুন যদিও, তাই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে বলছি টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।